পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই বিয়ে নিয়ে আলাদা একটা ইচ্ছে থাকে, অনুভূতি থাকে। তাকে মনের ভিতর নানা জল্পনা কল্পনা। বিয়েতে এই করবে, সেই করবে, এত এত মজা করবে, নাচবে, গাইবে, হাসাহাসি মজা মাস্তি করবে। সে ছেলে হোক বা মেয়ে। বিয়ের দিন মনের ভিতর লাড্ডু ফুটে। অজানা এক ভালো লাগার বাতাস কাঁপিয়ে দিয়ে যায়, দোল খাইয়ে দেয় মনের আঙিনায়। সবচেয়ে বেশি কাঁপিয়ে তোলে বাসর ঘরের কথা মনে করে। প্রতিটা নরনারী তার বাসর ঘরকে নিয়ে মনের ভিতর আলাদা একটা চিন্তা করে রাখে। জবাবতেই অন্যরকম শিহরণ বয়ে যায় গায়ে। সবার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে না। যেমন আমার মধ্যে। হ্যাঁ, আজ আমি বিয়ে করেছি। আজ আমাদের প্রথম রাত বিয়ের পর, যাকে বাসর রাত বা মধুর রাত বলে। সবই ঠিক আছে। বউ আমার ঘোমটা দিয়ে হয়তো বসে আছে বাসর ঘরে। বউ নিয়ে সবার ভিতর যেমন পছন্দ থাকে, কল্পনা থাকে, বউ আমার এমন সুন্দরী হবে, অমন হবে, ভদ্র প্রকৃতির হবে, চরিত্রবান হবে, শিক্ষিত হবে, তেমন সব গুণই আছে আমার বউয়ের মধ্যে। দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দরী। আশেপাশের এমন কেউ নেই তার ধারের কাছে যাবে চেহারার দিক থেকে। আজ পর্যন্ত সব ক্লাসে কখনো প্রথম ছেড়ে দ্বিতীয় হয়নি। আর আমার জানা মতে চরিত্রবান। সব ঠিক থাকার পরেও মনের ভিতর কোনো ফিলিংস নেই, কোনো শিহরণ নেই, নেই কোনো ভালো লাগা। যখন মনে হচ্ছে এই মেয়ে আমার বউ, তখনই নিজের গলায় ফাঁস দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। সবাই আমার জন্য অপেক্ষা করছে নিচে আমার রুমে, আর আমি ছাদে দাঁড়িয়ে একা একা ভাবছি কি হলো এটা আমার সাথে। এই সময় অন্য কেউ বউ হলে হয়তো রুমে যেতাম, ভালো লাগার বিষয়গুলো জানতাম তার থেকে, জানতাম নিজেরটা, খুঁজে নিতাম নিজের ভালোবাসা। তা তো হচ্ছেই না, উল্টো আরো রাগ হচ্ছে আমার। এখন হয়তো সবার মনে প্রশ্ন জাগছে, সব গুণাগুণ থাকার পরেও কেন রাগ হচ্ছে। হয়তো ভাবছেন আমি অন্য কাউকে লাভ করি আর তাকে পাইনি বলে বিয়ে করে বউকে মেনে নিতে পারছি না, বা আমার বউ অন্য কাউকে লাভ করে যা আমি জানি তাই মেনে নিতে পারছি না। না, এর একটাও না। আমি কখনো কাউকে লাভ টাভ করি নাই ওইরকম ভাবে। ছোটবেলা থেকেই মনের ভিতর পুষে রেখেছি না জানা বউকে, তাই বউয়ের ভালোবাসা অন্য কাউকে দেওয়ার চিন্তাও করি নাই কখনো। আর ওর কথা তো আগেই বললাম, চরিত্রবান মেয়ে, কখনো ভালোবাসার আশেপাশেই যায়নি। আসলে এটা বললেও ভুল হবে, যায়নি না, যাওয়ার মতো বুদ্ধি জ্ঞান হলে তো যাবে নাকি। কিছুটা টের পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, বুদ্ধি জ্ঞান হয় নাই ওর। হ্যাঁ, আমি যাকে বিয়ে করেছি, যে আমার বউ, সে একটা আস্ত বোকা, যাকে আমাদের এলাকার ভাষায় রাম ভোদাই বলে থাকে। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু ওর মতো বোকা মানুষ আমি দেখি নাই। কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছুই নেই, দিন দুনিয়ার সব খেয়াল থেকে দূরে। বড় হয়েছে অনার্স 3য় বর্ষে পড়ে, অথচ বুদ্ধি বা জ্ঞানের দিক থেকে ক্লাস 2 এর বাচ্চা পোলাপানে চেয়ে গিয়ে। তবে একটা বিষয় আমার মাথায় কিচ্ছুতেই ঢুকে না, এই বোকা হাঁদারাম মেয়ে কিভাবে এত ভালো রেজাল্ট করে। আর এটাই হচ্ছে একমাত্র সমস্যা। যার মধ্যে বিন্দুমাত্র বুদ্ধি নেই, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কি আচরণ করতে হবে তাই বোঝে না। এমনকি কি পোশাক পরতে হবে, কোনটা পরা যাবে না, তাও অন্য কাউকে বলে দিতে হয়। কেমন বোকা তা আস্তে আস্তেই জানতে পারবেন। এখন তাহলে নিশ্চয়ই আর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ও যে এত বোকা তা আমি জানলাম কেমন করে, আর জেনে শুনে বিয়ে করলাম কেন? তাহলে শুনেন কাহিনী। ও, তার আগে পরিচয় পর্ব শেষ করে নি। আমাকে তো সবাই চেনেন, আমি কৌশিক আহমেদ। আমরা 2 ভাই 1 বোন, বাড়ি টাঙ্গাইল। ভাইয়া আব্বুর সাথে বিজনেস করেন, তার ছোট বোন পড়াশোনা। আমিও পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখাশোনা করছি। আর যাকে বিয়ে করেছি তার নাম সুরভি চৌধুরী আলো। এখন অবশ্য আর চৌধুরী নেই, ডাকনাম সুরভি। সুরভির আব্বু আর আমার আব্বু দুজনেই ভালো বন্ধু। আর তাছাড়া সুরভির আব্বু একটা কলেজের প্রফেসর, আমিও সেই কলেজেই পড়াশোনা করেছি, তাই উনি আমার স্যার। আমি অবশ্য স্যার আঙ্কেল দুটোই বলে ডাকতাম, কিন্তু আজ তো যাই হোক, যেহেতু আমাদের পারিবারিকভাবে ভালো একটা সম্পর্ক আছে, তাই আমাদের একে অপরের বাড়ি আগে থেকে যাতায়াত ছিল। শুধু যাতায়াত বললে ভুল হবে না, কিছু একটা হলেই একে অপরের উপকার করতে এগিয়ে আসে। আর অনুষ্ঠান হলে তো কথাই নেই। আমি অনেকবার গিয়েছি সুরভিদের বাড়ি। সুরভিরা 2 বোন 1 ভাই। সুরভি সবার চেয়ে বড়। আগে থেকেই ওদের সবার থেকে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার সাথে। 2 বোন 1 ভাই, 3 জনই আমাকে দেখা মাত্রই পাগল হয়ে যায়, দৌড়ে এসে জড়িয়ে ধরে না হয় কোলে বসে পড়ে। যদিও সুরভি বয়সের দিক থেকে বেশ বড় হয়েছে, কিন্তু ছোট বাচ্চার মতো মন মানসিকতার জন্য এসব নিয়ে কেউ কিছু ভাবেনি।
আমিও কিছু মনে করতাম না। কখনো অন্যরকম নজরে মানে বিয়ে বা রিলেশন দেখা তো দূরের কথা, এইসব চিন্তা মাথাতেই আসেনি। হঠাৎ করে 2 দিন আগে আব্বু জানায় 2 দিন পরে নাকি আমার সাথে সুরভির বিয়ে। কথাটা শুনেই মাথা ঘুরে যায়, কিন্তু কিছু বলতে পারিনি। আমি আবার আব্বুকে একটু বেশি ভয় পাই, তাই আব্বুকে কিছু না বলে আম্মুকে জানাই আমি বিয়েতে রাজি না, আর এটা কোনোভাবেই সম্ভব না। ওর সাথে আমার কেমনে কি? কিন্তু আম্মুকেও দেখলাম কোনো ভ্রুক্ষেপ নেই এতে, আমার কথায় কর্ণপাত করছে না। মানে উনিও সুরভিকে বউ হিসেবে পেতে চাচ্ছে। তাই ভাইয়ার পরে ভাবিকে বিষয়টা জানে, কিন্তু কেউ আমার কথা আর পাত্তা দিচ্ছে না। সবারই সুরভিকে অনেক পছন্দ, আরো উল্টো আমাকে কড়া ভাষায় জানিয়ে দেয় বিয়েটা হচ্ছে, আর আমি যেন কোনো প্রকার উল্টো পাল্টা কিছু না করে চুপচাপ মেনে নিই। কিন্তু আমি তো কোনোভাবেই মানতে পারছি না, তাই ডিসিশন নেই বাড়ি ছেড়ে চলেই যাব। আর যেহেতু সুরভির আব্বু আমার স্যার, সেহেতু ওনাকেও আমার অনাগ্রহের কথা জানাতে পারিনি। বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েও লাভ কিছুই হলো না। খুঁজে বের করে এনে মোটামুটি জোর করে বিয়েটা করিয়ে দেয়। এই হচ্ছে কাহিনী। বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমি তো মন থেকে মেনে নিতে পারছি না, আবার কিছু করতেও পারছি না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছি ছাদে। কি করব কিছুই বুঝতে পারছি না। এভাবে সুরভিকে বিয়ে করার জন্য কোনো বন্ধুদেরকেও ইনভাইট করি নাই যে তাদের কাছে পরামর্শ নেব। আসলে আমার সব বন্ধুরাই সুরভিকে চিনে, আর ওরা যদি জানতে পারে আমি সুরভিকে বিয়ে করেছি, তাহলে সবার চোখে হাসির পাত্রই হয়ে যাব। কিচ্ছু ভালো লাগছে না। কিভাবে এই মেয়েকে নিয়ে সংসার করব, সকলের সামনে নিয়ে যাব? যাই হোক, ভাবনার ঘরে ছেদ পড়ে আব্বুর ধমকে। কড়া ভাষায় জানিয়ে দেয় তাড়াতাড়ি যেন নিচে নেমে যায়। আর সুরভি একা বসে আছে রুমে। ওর সাথে থাকি প্লাস কোনো প্রকার ঝামেলা তৈরি না করি। যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে আমাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিবে। কি করার, আব্বুর চোখের দিকে তাকালে আমার অবস্থা কেরোসিন হয়ে যায়। তাই কিছু না বলে চুপচাপ রুমের দিকে ছুটে যাই। রুমে ঢুকার আগে ভাবি এসে পথ আগলে দাঁড়ায়, আর পাশের ঘরে কি কি করতে হবে ইত্যাদি আলতু ফালতু কথা বলে থাকে, যা শুনে মেজাজটা বিগড়ে যায়। কোনো মতে ধমক দিয়ে সরিয়ে দিলাম, কিন্তু উনিও নাচরবান্ধা। দেবরজি, বাসর ঘরে কিন্তু বিড়াল মারতেই হবে। তুমি কি যাবে এখান থেকে নাকি? ওহ, বুঝেছি। দেবরজির আর তর সইছে না, আমার জন্য লেট হয়ে যাচ্ছে। ধ্যাৎ, দিল নষ্ট মেজাজ আরো খারাপ করে। কোনো মতে পাশ কাটিয়ে রুমে চলে আসি। এসে দেখে সুরভি তার প্রিয় বিড়ালটি কোলে নিয়ে চুপটি করে লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে বসে আছে। যদিও শাড়ি সাধারণত নতুন বউয়েরা বাসর ঘরে যেভাবে পরে লম্বা ঘোমটা দিয়ে থাকে তেমন কোনো লক্ষণ নেই, তবু লাল শাড়িতে একদম অপসরীর মতো লাগছে। দেখেই ফার্স্ট টাইম বড় ক্রাশ খেলাম। কখনো ভাবিনি তনিমাকে দেখতে এত সুন্দরী লাগবে। বিয়ে থেকে শুরু করে এখন পর্যন্ত এখনই প্রথম দেখলাম তনিমাকে। কারণটা রাগ। হঠাৎ করেই মনের ভিতর অজানা কোনো এক ভালো লাগা কাজ করতে শুরু করলো। হয়তো বিয়ে করা বউ, তাই আল্লাহর প্রদত্ত ভালোবাসা হতে পারে। এতটা ভালো লাগলো যে মনে মনে স্থির করলাম, না যাই হোক, যেহেতু বিয়ে করেই ফেলেছি এখন তো আর সরে যাওয়ার কোনো চান্স নেই। সো আমার সম্পূর্ণ ভালোবাসা বোকা বউটাকে দিয়ে চালাক চতুর করার চেষ্টা করব। মনে মনে মেনে নিলাম বউ হিসেবে। হয়তো আল্লাপাক এমনটাই লিখে রেখেছেন। ওহ সরি বন্ধুরা, আপনাদের বলা হয়নি, সুরভির সবচেয়ে প্রিয় আর একমাত্র বন্ধু হচ্ছে ওর বিড়াল। এমনিতে একটু বোকা স্বভাবের হওয়ার কারণে ওর সাথে কেউ মিশতে চায় না। তার মধ্যে ওর ছোট বোন পূরবী হোস্টেলে থেকে পড়াশোনা করে, আর ছোট ভাইটাও পড়াশোনার জন্য ব্যস্ত থাকার কারণে কেউ ওকে সময় দেয় না। তাই ওর অবসর সময় কাটে বিড়ালটির সাথে মজা করে আর কার্টুন দেখে। আগে থেকে জানি বিড়ালটা ওর প্রিয়, কিন্তু আজকে মনে হচ্ছে বেশি আদর করে সযত্নের সঙ্গে নিয়ে বসে আছে। আমাকে দেখে চমকে উঠল, বিড়ালটাকে বুকে জড়িয়ে নড়ে চড়ে বসলো। তনিমার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে কেন তাই মাথায় আসছে না। তনিমা অন্য কাউকে দেখে ভয় পেলেও আমাকে দেখে তো কখনো ভয় পায় না। উল্টো আরো আমাকে দেখা মাত্র লাফিয়ে উঠে কোলে চড়ে বসে কিংবা ঘাড়ে। কিন্তু আজ হঠাৎ ভয় পাওয়ার কারণ কি? তবে কি তনিমা বিয়ে, বাসরাত এসব নিয়ে কিছু কিছু বুঝতে শুরু করেছে? আমার জানার মতো সব মেয়েরাই বাসর ঘরে তার স্বামীকে কিছুটা হলেও ভয় পায়। সেটা অবশ্য অন্য কারণ। তাহলে এই বিষয়টা বুঝতে পারছে, ফিল করতে পারছে ওরকম কিছু। সেটা যদি হয় তাহলে পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ হবে না। আর তনিমার এমন ভয়ার্ত চেহারার রূপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হা করে তাকিয়ে আছি আমি। না, এভাবে তাকিয়ে থাকলে ভয়টা আরো বেশি পাবে। ভয়ের কারণ জানতে হবে আর ভয়টাকে দূর করার চেষ্টা করতে হবে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তনিমা তুমি কি আমাকে ভয় পাচ্ছ? দেখো
আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। আমার কথার কোনো রেসপন্স না করে আরো বেশি জড়সড় হয়ে দেয়ালের সাথে লেপটে গেল খাটের এক কোণায়। আরো শক্ত করে জড়িয়ে ধরলো বিড়ালটাকে। আমি আবারও জিজ্ঞেস করলাম সে কেন ভয় পাচ্ছে। কোনো মতে থতমতো খেতে খেতে ঢোক গিলতে গিলতে উত্তর দিল, দেখো কৌশিক ভাইয়া, আমি তোমাকে অনেক ভালো মানুষ মনে করি। প্লিজ ভাইয়া, তুমি আমার এত বড় সর্বনাশ কইরো না। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। বাসর ঘরে বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে হাসবো নাকি কাঁদবো, গলায় ফাঁস দিয়ে ঝুলে যাব ফ্যানের সঙ্গে, তাই বুঝতে পারছি না। এদিকে ভাইয়া ডাক শুনে ঘামতে শুরু করেছি। ফ্যান অফ করা ছিল, বাসর ঘরের ফুল উড়ে যাবে বলে, কিন্তু এসি অন করা থাকার পরেও ঘামছি। প্রথম রাতেই যদি ভাইয়া ডাক শুনতে হয়, তাহলে সামনে যে কি আছে আল্লাহ পাক ভালো জানেন। যদি এরকম বোকা হাঁদারাম বউয়ের কাছে এর বেশি আশা করাটাও ভুল। ঘামছি দেখে শেরওয়ানি খোলার জন্য চেষ্টা করছি, তখনই জোরে জোরে চিৎকার করে উঠেতেন তনিমা। এই মেয়ে আমার বাণিজ্য সব খাবে। বাসর ঘরে যদি বউ এভাবে চিল্লাতে থাকে তাহলে সবাই কি ভাববে। কোনো মতে দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম। হ্যাঁ, চুপ চুপ, একদম চুপ। হচ্ছেটা কি? চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি কাপড় খুলছো কেন? ভাইয়া তোমার পায়ে পড়ি, তুমি আমার এত বড় ক্ষতি করো না প্লিজ ভাইয়া। আরে বাবা, গরম লাগছে তাই খুলছি, কিন্তু এখানে ক্ষতি করার কি হলো? তাছাড়া আমি তোমার বর, তোমার সামনে খুলতেই পারি। আমি জানি বাসর ঘরে বড়রা বেড়াল মারে, এবং তুমিও তাই করতে এই কাপড় খুলছো। ভাবি আমাকে বলেছে, আর আমি দেখেছি নায়ক যখন সিনেমায় মারামারি শুরু করে তখন তার গায়ের জামা কাপড় খুলে ফেলে। ধর ছাই, কিসের মধ্যে কি টেনে আনছে? আর ভাবের উপর তো খুনের রাগ উঠতেছে। কাকে কি বোঝাতে চায়? এই পাগলকে নিয়ে কি যে করি। আপাতত আগে কান্নাটা থামাতে হবে। আচ্ছা আচ্ছা, খুলবো না, হয়েছে এবার। আর তুমি না চাইলে এসব কিচ্ছু হবে না। মনে মনে তোর যা অবস্থা, তাতে আমার কোনো ইচ্ছাই নেই। এবার তো কান্না বন্ধ কর। সত্যি তুমি বিড়াল মারবে না? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমার ভালো ভাইয়া। খুশিতে ডগমগ হয়ে, আর এদিকে আবারও ভাইয়া ডাক শুনে আমার কচু গাছের সঙ্গে ফাঁসি দিতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। না, এবার সত্যি অনেক গরম লাগছে। যেহেতু পোশাক খোলা যাবে না, তাই ফ্যানটাই ছাড়তে হবে। ফ্যানের সুইচটা অন করলাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ফ্যান ঘুরছে না। কি করি কি করি, আইডিয়া পেয়েছি। রুমে একটা লাঠি ছিল, তা হাতে তুলে নিলাম ফ্যানটা ঘুরিয়ে দিতে। আমার লাঠি হাতে নেওয়া দেখে আগের যে আরো বেশি জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিল। কি ব্যাপার, এখন আবার কাঁদছে কেন? ও আল্লাহ, তুমি এটা কাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো? আব্বুর উপর যা রাগ হচ্ছে না এখন, একটা বলদের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। দেখ কি হয়েছে, আবার কাঁদছো কেন? এই, একদম কান্নাকাটি করবো না বলে দিলাম। কাঁদছো কেন তাই বলো, কি হয়েছে তোমার? তনিমা আমার রাগ দেখে আরো জোরে কান্নাকাটি জুড়ে দিল, আর বলতে শুরু করলো, তুমি আমাকে বকছো? না, এবার না আটকালে সত্যি কেলেঙ্কারি হয়ে যাবে। কাছে গিয়ে আবার মুখ চেপে ধরলাম, কারণ এছাড়া কোনো উপায় নেই আমার। কি হয়েছে শান্ত হয়ে বলো, দেখো আমি তোমার কিচ্ছু করবো না, বলো কি হয়েছে। তুমি 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 না একটু আগেই বললে তুমি বিড়াল মারবে না। বলেছি তো, আর ওইরকম কিছু করবো না। প্লিজ কান্নাকাটি করবে না। তাহলে তুমি লাঠি হাতে নিয়েছো কেন? আরে বাবা, লাঠি নিয়েছি তো ফ্যান ঘুরিয়ে দেওয়ার জন্য। না না, আমি জানি তুমি আজ রাতে আমার বিড়ালটাকে মেরেই ফেলবে। আমি জানি বড়রা বিড়াল মারবেই মারবে বাসর ঘরে। ভাবি আমাকে বলেছে, আর এটাও বলেছে আমি যেন কিছু না বলে চুপচাপ থাকি। কিন্তু বিশ্বাস করো, আমার না এই বিড়ালটা ছাড়া আর কেউ নেই খেলার সাথী। প্লিজ কৌশিক ভাইয়া, আমার বিড়ালটা মারবে না। আমি আব্বুকে বলে অন্য একটা বিড়াল এনে দেবো তোমাকে মারার জন্য। প্লিজ ভাইয়া, তুমি তো জানো এই বিড়ালটা আমার কত প্রিয়। তুমি আমার এই ক্ষতিটা কইরো না। ওরে মোর খোদা, কয় কি মেয়ে? তাহলে এতক্ষণ ধরে এই বিড়াল মারার ভয় আতঙ্কে ছিল। আল্লাহ, তুমি তোমার পৃথিবীর জমিনটা একটু ফাঁক করে দাও, আমি টুপ করে ঢুকে পড়ি। না হয় উপর থেকে ফেরেস্তা দিয়ে দড়ি ফালাও, আমি তা ধরে উপরে উঠে যাই। এরকম বলদ বউয়ের সাথে কেমনে কি? না, ভাবে কি তো আমি খাইছি। জেনে শুনে বলদকে কিসের বিড়াল মারার কথা বলতে গেছে। এদিকে তনিমার কথা শুনে যেমন রাগ হচ্ছে তেমন হাসিও আসছে। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করবে না, তোমার বিড়ালের কোনো ক্ষতি হবে না। তাহলে তুমি লাঠি ফেলে দাও, না হলে তুমি এই লাঠি দিয়ে বিড়ালটাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, এই ফেলে দিলাম, এবার খুশি? আমার লক্ষ্মী ভাইয়া। মাই গড, প্লিজ একে একটু বুদ্ধি দাও না। এভাবে পাগলের সাথে কথা না বলে ঘুমানোটাই বেটার হবে। লাইটটা নিভিয়ে দিলাম ঘুমানোর চেষ্টা করবো বলে।
কিন্তু লাইট নিভিয়ে দিতেই আবার চিৎকার চেঁচামেচি করে উঠল। এবার কিন্তু সত্যি সত্যি রাগ উঠতেছে বলে দিলাম। কি হলো আবার? এখন তো পোশাক খুলি নাই, লাঠি ফেলে দিয়েছি, তাহলে আবার কি হলো? আমি জানি তুমি অনেক চালাক। লাইট অফ করে দিয়ে এরাতে চুপি চুপি আমার বিড়ালটাকে মেরে ফেলবা, তাই না? তোমার চালাকি আমি ধরে ফেলেছি। তোদের যে আমি কি করবো রে! ধ্যাৎ, রাগে সারা শরীর কটমট করছে, তাই রুম থেকে বের হয়ে চলে আসি ছাদে। থাক ওর মতো করে। বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে না ঘুমিয়ে পার করে দিলাম ছাদের দোলনায় বসে বসে। ভোরে চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় পেছনে থেকে কারোর হাতে স্পর্শ পেলাম কাঁধে। পেছনে ফিরে তাকাতেই দেখি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে না ঘুমিয়ে পার করে দিলাম ছাদের দোলনায় বসে বসে। ভোরে চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় পেছন থেকে কারোর হাতে স্পর্শ পেলাম কাঁধে। পিছনে ফিরে তাকাতেই দেখি পূরবী। কি আপনারা তনিমাকে ভাবছিলেন নাকি? মোর বউ এত চালাক না যে ছাদে এসে রাগ ভাঙাবে, কিছুটা থতমত খেয়ে যায় হঠাৎ এই সময় এখানে দেখাতে। ভাইয়া, কোনো সমস্যা এই সময় এখানে? না মানে কিসের সমস্যা হবে? কিছু বল না, রুমে গরম লাগতেছিল তাই একটু। ভাইয়া, তুমি তো মিথ্যে কথা বলো না কখনো, তাহলে এখন কেন? আমি বুঝতে পারছি ভাইয়া তুমি এই সময় কেন এখানে। ইনফ্যাক্ট অনেকক্ষণ আগে এসেছো, তা দেখেই বুঝতে পারছি। আর কিসের জন্য তাও আন্দাজ করতে পারছি। আরে ধর, কি যে বলিস না, কখন আসবো আবার? আমি তো মাত্র আসলাম। আচ্ছা আমি তাহলে যাই বলেই চলে আসতে পা বাড়ালাম। ভাইয়া, আমি সব বুঝি, আমাকে অতটাও বোকা ভেবো না। ভাইয়া, তোমার সাথে কিছু কথা ছিল। কথাটা শুনেই থেমে গেলাম আর বলতে লাগলাম। পূরবী শুরু করলো। ভাইয়া, প্রথমে যখন তোমার সাথে তনিমা আপুর বিয়ের কথা আমাকে জানায় তখন রাগ হয়েছিল খুব, কারণ আমি জানি আপু অনেকটা বোকা, যা তোমার মতো স্মার্ট ছেলের সাথে যায় না। হাজার হলেও তুমিও তো আমাদের আত্মীয়, বড় ভাইয়ের মতন, তাই তোমার কোনো ক্ষতি মানতে কষ্ট হয়। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে আমার বোন অন্য কারোর সাথে সংসার করতে পারবে না, কেউ ওকে বোঝার চেষ্টাই করবে না। ভাইয়া, তুমি তো জানো পৃথিবীতে ও আমার পরে শুধুমাত্র তোমাকে দেখতে পারে, সহ্য করতে পারে, ভালোবাসেও, যদিও সেটা অন্যরকম ভালোবাসা, এমনকি আমার চেয়েও বেশি। আর তুমিও আপুকে বুঝো, মানাতে পারো, তোমার কথা আপু রাখেন। তোমাকে যতটা আপন ভাবে আর কাউকে ততটা আপন মনে করে না। যদিও বিয়ের পর স্বামী বউ এসব আপু বুঝে না। ভাইয়া, আমি জানি তোমার এখানে আসার কারণ কি। একটা ছেলে বাসর ঘরে নতুন বউ রেখে ছাদে বসে আছে, তার পিছনে অবশ্যই কারণ আছে। তুমি না বললেও বুঝি আমি, এতটুকু বোঝার ক্ষমতা রয়েছে আমার। ভাইয়া, একটু চিন্তা করে দেখো তো, তুমি ছাড়া অন্য কেউ তোমার জায়গায় থাকলে আজ কি হতো? হয়তো রাতে বা সকালেই ডিভোর্স দিয়ে দিত। ভাইয়া, তুমি তো জানো আপু একটু বোকা হলেও মানুষ হিসেবে কতটা ভালো। সারাটা জীবন আপু শুধু কষ্টই করে গেল, কেউ আপুকে বোঝার চেষ্টা করে না। কলেজে, স্কুলে কিংবা বাসা বা আশেপাশে, ইনফ্যাক্ট আত্মীয় স্বজন আপুর বোকা হওয়ার কারণে কেউ মিশে না, কথা বলে না, সবাই দূরে দূরে থাকে, অন্য নজরে তাকায়। মনে হয় আপু মনে হয় কোনো মানুষ না, কোনো জীব বা প্রাণী। ভাইয়া, তুমি প্লিজ আপুর বোকামিগুলোকে মেনে নাও। আমি জানি তুমি তোমার ভালোবাসা দিয়ে আপুকে স্বাভাবিক করে তুলতে পারবে, কারণ আপু তোমাকে ভালোবাসে, তোমার কথা রাখে। ভাইয়া, তোমার দুটি পায়ে ধরি, প্লিজ আপুকে মেনে নাও, ওর বোকামিগুলোকে মেনে নাও, স্বাভাবিক করার চেষ্টা করো। তুমি হাজার হলেও এখন আপুর স্বামী। তারপর আরো অনেক কিছু বলল, এমনকি হাতে ধরে কান্নাকাটি শুরু করে দিল। পূরবীর তনিমার প্রতি ভালোবাসা আর মায়া দেখে সত্যি নিজেকে সামলাতে পারছি না আর। পূরবীর হাত ধরে কথা দিলাম এই জীবন থাকতে তনিমাকে কখনো ছেড়ে যাব না, যেমন করেই হোক, যত কষ্টই হোক না কেন।
তনিমাকে নিজের ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলব। তারপর আমি আর তনিমা দুজনেই নিচে নামলাম। আমি আমার রুমে চলে গেলাম, পূরবী রুমে। রুমে গিয়ে দ্বিতীয় ধাক্কায় ক্রাশ খেলাম। কোন এক কবি বলিয়াছেন, নারীর আসল রূপ দেখতে চাইলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখো, না হয় সদ্য স্নান করে আসা অবস্থায়। কিন্তু আফসোস, বিড়ালটাকে এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে যে হাত থেকে ছুটলেই মনে হয় হারিয়ে যাবে। সত্যি পাগলি একটা। ওর মুখের ভিতরে ঘুমের মধ্যেও ভয়ের ছাপ বোঝা যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় তনিমাকে একদম অপসরী লাগছে, একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। মনে হচ্ছে আকাশের হুর পরি নেমে এসেছে আমার ঘরে, যা আলোকিত করে দিচ্ছে পুরো রুমটা। এতটা ভাল লাগছে যা বলার বাহিরে। আমার বউটা যে এতটা সুন্দরী তাও কল্পনাও করতে পারি নাই। কেমন যেন প্রেমে পড়ে গেলাম, মোহে পড়ে গেলাম। টিপটিপ করে কাছে এগিয়ে গেলাম। তনিমার কাপা কাপা ঘুমের মাঝে গোলাপি ঠোঁটটা এতটা আকর্ষণ করছে আমাকে, টানছে আমাকে, যা ভাষায় প্রকাশ করার মতো না। নিজের অজান্তেই কখন যে তনিমার মুখ একদম ঠোঁটের কাছে এসে ঠোঁটের ঠোঁট লাগাতে দিয়েছি বুঝতে পারিনি। যখন আমার কয়েক সেন্টিমিটার দূরে আমার ঠোঁট, তনিমার নিঃশ্বাস একদম আমার মুখে পড়ছে। হঠাৎ তনিমা কেমন যেন নড়ে ওঠে, হয়তো ঘুমের ঘোরে। এমন সময় আমার হুঁশ ফিরে। ছি, আমি কি করতে যাচ্ছিলাম? যতই বউ হোক না কেন, তনিমা তো আমাকে স্বামীর অধিকার দেয়নি। যদিও দেওয়ার মতো জ্ঞানী হয় নাই, তাহলে দিত। যতদিন পর্যন্ত ওরে সুস্থ স্বাভাবিক না করতে পারবো, ওর মনে ভালোবাসা স্বামী স্ত্রী কি তা বোঝাতে না পারবো, ততদিন হাজার মন চাইলেও কিছু করা যাবে না। যা করব ওর সম্মতি আর ভালোবাসা নিয়েই করব। কপালে একটা চুমু দিয়ে সরে আসলাম। এসে সোফার উপরে বসে আমার ঘুমন্ত পরি বউটার দিকে তাকিয়ে আছি। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। বেশিক্ষণ হবে না, হয়তোবা 30 থেকে 40 মিনিট ঘুমাইছি। এর মধ্যেই চিৎকার চেঁচামেচি। থতমত খেয়ে লাফ দিয়ে উঠে বসলাম। দেখি তনিমা চিৎকার করছে। এই তনিমা, তোমার কি হলো? কি হলো? কিন্তু আমার কথায় কোনো কর্ণপাত নেই। করে কেঁদেই চলেছে, আর এদিকে ওদিকে তাকাতাকি করছে। বিষয়টা কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে চিৎকার করার কারণটা কি? অনেকক্ষণ জিজ্ঞেস করার পর মুখ দিয়ে শুধু একটা আওয়াজ বের হলো, বিড়াল। ওরে মোর খোদা, তাহলে বিড়াল না পেয়ে বিড়ালের জন্য চিৎকার করতেছে। আমি আরো ধুর। কিন্তু চিন্তার বিষয়, বিড়াল গেল কই? কোনো মতে তনিমার মুখ চেপে ধরে একটা আছাড় দিব। কিন্তু বিড়ালের জন্য কাদার কি হলো? হয়তোবা এদিক ওদিকে গেছে। তুমি আমার বিড়ালকে কি করছো? তুমি পচা, তুমি আমাকে কথা দিয়েছিলা বিড়ালের কিচ্ছু করবে না, কিন্তু তোমার আমি ভালো ভাইয়া মনে করতাম। এবার কিন্তু তোমার মায়ের খাওয়া নিশ্চিত। আমি কি করছি? তোমার বিড়ালের? আর ভাইয়া কিসের? হ্যাঁ, কিসের ভাইয়া? স্বামীকে কেউ ভাইয়া বলে ডাকে? আজব। চুপ করে থাকো দেখি। তোমার বিড়াল কই গেছে? ওয়াশরুমে খুঁজতে গিয়ে দেখি বিড়াল শালায় ওইখানেই লুকিয়ে রয়েছে। না, হয়তোবা হিসু করতে গেছে। ধরে নিয়ে এসে তনিমার হাতে দিলাম। বাহ, কত খুশি বউটা। খুশিতে গদগদ হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি জানি এই জড়িয়ে ধরাতে কোনো ভালোবাসা নেই, বোকা তো, তাই খুঁজে দেওয়াতে বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছে খুশিতে। কিন্তু তারপরেও আমার কাছে অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে সারা জীবন এইভাবেই থাকি। যত রাগ উঠেছিল সব মিটে গেল জড়িয়ে ধরাতে। এদিকে বাসার সবাই দৌড়ে রুমের দরজায় নক করছে। লজ্জা ভয় দুইটাই নিয়ে দরজা খুলে দিলাম। সবাই জিজ্ঞেস করতেছে তনিমা কেন চিৎকার করলো। এদিকে আব্বু তো মোটামুটি আমাকে মারার নিয়ত করেই এসেছে। ভাবছে হয়তো আমি তনিমাকে মেরেছি। সবার প্রশ্ন করাতে তনিমা মাত্র কৌশিক ভাইয়া বলে শুরু করে বাকি কাহিনীটা বলতে যাবে, তখনই মুখ আবার আটকে ধরলাম। কি জানি কি বলতে কি বলবে, কি প্যাচ লাগাবে, তার চেয়ে বরং নিজে কিছু একটা বলে ম্যানেজ করি। কিন্তু আমার তনিমার মুখ চেপে ধরাতে আব্বু আরো আগুন হয়ে গেল রেগে। এই হতচ্ছাড়া, তোর মুখ চেপে ধরলি কিসের জন্য? কি করছিস আমার বৌমার সাথে? ও চিৎকার করলো কেন? ওর মুখ ছাড় বলছি, ওরে বলতে দে। রে আল্লাহ, মোর বাপে কি কয়? মোর বাপে কি জানে না তার বৌমা কেমন পাগল? ও সরি, পাগলি না। আব্বুর মুখের উপর কথা বলার সাহস নেই। ভাবিকে চোখ টিপি দিয়ে সবাইকে বিদায় করতে বললাম। ভাবেও সব বুঝে সবাইকে বের করে দিল রুম থেকে। ভাবি নিজেও চলে গেল, তবে যাওয়ার আগে বলে গেল, কি হো দেবরজি, রাতে কি বিড়াল মারা কাম হয়েছে নাকি? সকালেও মারতে আসছো? বাচ্চা মেয়ে সইতে পারবে না গো, একটু তো স্বস্তি দাও, রাত আসতে দাও। বলেই মুচকি মুচকি হেসে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে এদিকে লজ্জা রাগ সবটাই চরম পর্যায়ে উঠে গেছে। রাগ কমাতে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হলাম, শাওয়ার নিলাম। অনেক সময়
কারণ আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, চান্দি গরম হয়ে যায়। তনিমাও রোজকার মতো গোসল সেরে নিল সকালবেলায়। এটা তার জন্মগত স্বভাব। এদিকে তনিমা যখন ওয়াশরুমে, ভাবি ডেকে গেল নাস্তা করার জন্য নিচে নামতে। আমি তনিমার অপেক্ষা না করে নিচে গেলাম। দেখি সবাই অপেক্ষা করছে। মাত্র চেয়ারে থাপড়াইয়া তোর দাঁত ফেলে ফেলবো। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে। বসেছি। ওরে আল্লাহ, আমি কোন মুসিবতে পড়লাম? সকালে কারণ ছাড়া বকুনি খাইলাম, এখন তো বোঝার আগেই খাচ্ছি। বিয়ে করার পর থেকে তো বাড়ির অভাব হচ্ছে না। ঝাড়িয়ে আর কি, এমনিতেই হাফ মেন্টাল বউ, তার উপর তার ছেঁড়া পাপ। ও আল্লাহ, জমিন ফাঁক করে দাও। নিচে ঢুকে যাই মনে মনে। কিরে, কথা বলছিস না কেন? বেয়াদব হয়ে গেছিস তুই। এই বলত, নতুন বউয়ের সঙ্গে নিয়ে এসেছিস, কিভাবে খাইতে বসলি তুই? মেয়েটা লজ্জা কি একা আসতে পারবে? ও হ্যাঁ, তাই তো। আসলে তো কাজটা ঠিক করি নাই। হাজার হলেও বউ তো, হোক পাগল কিংবা ছাগল। না, কাজটা মোটেও ঠিক হয় না। কিছু না বলেই উঠে দাঁড়ালাম তনিমাকে উপর থেকে নামিয়ে খাবার টেবিলে বসাতে। কিন্তু এ কি, তনিমা তো টি শার্ট আর জিন্স পরে নাচতে নাচতে বিড়ালকে কোলে নিয়ে নামছে। আমি তো অবাক নয়নে তাকিয়ে আছি। এ কি একটু কমন সেন্স নাই নাকি? ওর নামা দেখে ওটা থেকে বসে পড়লাম চেয়ারে। লজ্জায় লাল হয়ে গেছি, ঘামছি। এসেই সবার সামনে আমার কোলে বসে পড়লো, বসে গালে চুমু দিয়ে। ধন্যবাদ ভাইয়া, তাতে বিড়াল না মারার জন্য। তনিমার কথা শুনে আরো বেশি ঘামতে শুরু করলাম। লজ্জায় কারোর দিকেই তাকাতে পারছি না। আম্মু আব্বু সহ সবাই কাশতে শুরু করে দিয়েছে। আমার গলা শুকিয়ে গেছে, কোনো মতে সরাতে গিয়ে ধাক্কা লেগে গিয়ে পড়ে যায়। আমি পানির জগ নিয়ে ঢক ঢক করে পানি খেতে শুরু করলাম। এতক্ষণ পরে সবার দিকে তাকালাম। সবাই কেমন যেন পাথর হয়ে হা করে তাকিয়ে আছে আমার আর তনিমার দিকে। পূর্বী আর ভাবি তো এতটা হা করেছে যে একটা আস্ত খাসি ঢুকে যাবে। আমার ধাক্কাকে তনিমা কিছুটা ব্যথা পাইছে। উঠে যত শক্তি আছে তার সবটা প্রয়োগ করে চিল্লানো শুরু করলো। মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। চিৎকার শুনে আমি সহ সবাই বোকা বনে গেলাম। কেমন করলাম যার জন্য এত চিৎকার? আর এদিকে মোর পিতার তার আদরের বৌমার কান্না সহ্য করতে না পেরে। মামনি, তুমি কেঁদো না, আমি এই বজ্জাতকে শিক্ষা দিয়ে ছাড়বো। আজ ওর হাত পা ভেঙে তক্তা বানাবো। তুমি কেঁদো না মা। আর অত আঙ্কেল, আপনি জানেন না কৌশিক ভাইয়া গতকাল রাতে ক্ষেপে আছে আমার উপর। আঙ্কেল, আপনি জানেন না কৌশিক ভাইয়া গতকাল রাত থেকেই ক্ষেপে আছে আমার উপর। আসলে গতকাল আমাদের বাসর রাত গেছে না, বাসর রাতে তো বড়রা নাকি বিড়াল মারে, আমি মারতে দেই নাই, তাই ক্ষেপে আছে। আর সেই রাগে এখন আমাকে ইচ্ছে করেই ধাক্কা দিছে। তনিমার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। আব্বু তো লজ্জায় বসা থেকে উঠে চলেই গেলেন নিজের রুমে। পিছনে পিছনে আম্মুও গেলেন। ওহ আল্লাহ, তুমি আমার কপালে কেমন বউ দিলা যে কিনা বাসরাতে বিড়াল মারার কথা সবাইকে শোনাচ্ছে। আমি কোনো মতে দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম, কিন্তু তাতে লাভ হলো না। আমাকে সরিয়ে, ওহ আল্লাহ, তুমি আমার কপালে কেমন বউ দিলা যে কিনা বাসরাতে বিড়াল মারার কথা সবাইকে শোনাচ্ছে। আমি কোনো মতে দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম, কিন্তু তাতেও লাভ হলো না। আমাকে সরিয়েই মুখে যা আসছে চাই বলতে শুরু করলো। জানেন ভাবি, কাল আপনি আমাকে বললেন না বাসর ঘরে বিড়াল মারে বড়রা, তো রাতে বিভিন্ন ভাবে একবার পাঞ্জাবি খুলে, একবার লাইট অফ করে, তো একবার ফ্যান ছাড়ার নাম করে বিড়াল মারতে চেয়েছিল। আমি কত করে বললাম আজকের মতো নিজেকে সামলা, আগামীকাল আমি নিজেই তোমাকে বিড়াল মারতে সাহায্য করব, ম্যানেজ করে দেব তোমাকে। কিন্তু কে শোনে কার কথা? জোর করে নিজের কাজ করতে চেয়েছিল, আমি দেইনি বলে, বাধা দিছি বলে সেই রাগ এখন ঝাড়ছে আমার উপর ইচ্ছে করে। এখন আমাকে বলেই কান্নার শব্দ বাড়িয়ে দিল। ও যে কাঁদছে তাতে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই শুধু অবাক করে বোকা নয়নে ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, চোখ তুলেও তাকাতে পারছি না। ভাবি জোরে জোরে ঢোক গিলতে শুরু করেছে। ভাইয়াও এবার লজ্জায় চলে গেলেন। না পারছি ওরে থামাতে, না পারছি সহ্য করতে। কিন্তু একটা বিষয় কনফার্ম, সব দোষ এই ভাবি শালিশ। শালিশ সব জেনেও কতটা বোকা, কেন তনিমাকে এসব বিষয় জ্ঞান দিতে গিয়েছিল? কি যে করবো ভাবিকে, মাথা রাগে ফেটে যাচ্ছে। পুরবি হা করে তাকিয়ে আছে, কোনো কথা নেই, স্তব্ধ হয়ে গেছে। নীরবতা কাটিয়ে লজ্জা ভেঙে আমি বলতে শুরু করলাম, আরো কি কিছু বলার আছে তনিমা? থাকলে বলতে পারো। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? আজ থেকে থাপড়ায়া বুদ্ধি বের করবো। আরো কিছু হয়েছে নাকি দেবরজি? চুপ, একদম চুপ। তুমি কথা বলবে না। তোমার জন্য আজ এত কিছু। তুমি যদি এই পাগলিকে বিড়াল মারার কথা না বুঝাইতে, তাহলে আজ এমনটা হতো না। তুমি জানো যে এটা একটি পাগল, তারপর কেন তুমি ওকে বুদ্ধি দিতে গেলে? কি, তুমি আমাকে মারলে? কৌশিক ভাইয়া তুমি পচা। ওরে আল্লাহ রে, এ কেমন বিচার তোমার?
মারো মুঝে মারো আল্লাহ। ধমক দিলাম, এতেই নাকি মারছি। এ কেমন বউ দিলা আল্লাহ? ভুল করেও জিতবে, খিদেও জিতবে। ওই তনিমা চুপ। তোমাকে মারলো? তোমার জন্য এমনিতেই আমি বকা খাচ্ছি। আর কৌশিক তোমার ভাইয়া হয় কিভাবে? ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও পচা পাজি। তুমিও আমাকে বকলা। আমাকে কেউ ভালোবাসে না। আরে গাধি, চুপ কর তো। কৌশিক আগে তোর ভাইয়া ছিল, এখন তোর স্বামী। সো ভাইয়া বলবি না, স্বামীকে ভাইয়া বললে পাপ হয়। আর হ্যাঁ, একদম ন্যাকামি করবি না, একটু বুঝার চেষ্টা করো। তাহলে কি আজ থেকে স্বামী বলে ডাকবো? ও আল্লাহ, এ কি কয় মাইয়াডা, স্বামীকে ডাকবি? ওগো শুনছো? ওগো কি করো? এমন করে লক্ষ্মী বউয়ের মতো ডাকবি, বুঝলি গাধি কোথাকার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবেই ডাকবো। হাই, আবার কি হলো? কপাল আমার। এদিকে তনিমা আরো জোরে চিৎকার শুরু করলো, আর তাতে মোর জাম পিতাজান দাজ্জাল বেডাদা দৌড়ে এসে হাজির। কোনো কিছু না জিজ্ঞেস করে শুরু করলো ঝাড়ি। ভাবছেন কাকে? আমাকে রে, আমাকে। বাপজানের কথা আর একবার যদি ওনার বৌমা কাঁদে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। খাওয়া দাওয়া, টাকা পয়সা সব বন্ধ। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা! বিয়ে না করলেও বাড়ি থেকে বের করে দেয়। বিয়ে করেছি তবু দিতে চায় মোর বাপজান। আর আদরের বউ আমার বাপজানের উস্কানিতে আরো জোরে গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। আঙ্কেল জানো, তুমি ওগো শুনছো না? আমাকে অনেক বকছে, মারতে চেয়েছে, মেরেছেও। আমি কিচ্ছু করি নাই তবুও। কে তোকে মেরেছে তার নামটা শুধু একবার বল, দেখ আমি কি করছি তার। আঙ্কেল আপনি সেই আগের মতন বোকাই রয়ে গেলেন। আমি তো নাম বললামই, তার নাম ওগো শুনছো। না মানে আসলে ওগো শুনছোটা কে? আঙ্কেল আপনি সত্যিই বোকা। আপনি জানেন না বিয়ের পরে বউরা স্বামীকে ওগো শুনছো বলে রাখে। ওরে মোর খোদা, আল্লাহ গো, তুমি কেমন বউ দিলা? আমার নামটাই নাকি ওগো শুনছো। আমি তো সেই রাগী মুড নিয়ে আব্বুর দিকে তাকালাম। এই প্রথম রাগ দেখাচ্ছি, দেখুক আর কেমন বৌমা, যার জন্য আমাকে বিয়ের আগে থেকেই বকুনি খেতে হচ্ছে। আব্বু বিষয়টা এড়ানোর জন্য সবাইকে যা যা রুমে যেতে বললেন, কিন্তু তনিমা ছেড়ে দেওয়ার পাত্রী না, আমার বিচার করতেই হবে, তারপরে সে যাবে। ভাবি কোনো মতে টেনে টুনে রুমে নিয়ে গেল তনিমাকে, কিন্তু সে রাগে গড় গড় করছে। আমি ভয়ে আর রুমে গেলাম না। কি জানি পাগল বলে কথা, কি থেকে কি করে ফেলবে। ভাবি রুমে নিয়ে গিয়ে কি যেন বুঝাচ্ছে, তাতে কিছুক্ষণ পর দেখি শান্ত হয়ে গেছে, কিন্তু রুমে যেতে সাহস পাচ্ছি না। এর মাঝেই বন্ধুদের ফোন আসলো, ওরা নাকি বাসায় আসতেছে। কপাল আমার, মরার উপর খাড়ার ঘা। এমনিতেই পাগলি বোকা বউ নিয়ে অশান্তিতে আছি, তার মধ্যে আবার বন্ধুদের টেনশন। আসলে টেনশন কারণটা হচ্ছে আমি আমার কোনো বন্ধুকে বিয়েতে ইনভাইট করি নাই। আপনারা তো জানেন বিয়েতে আমার মত ছিল না, কিছুটা জোরপূর্বক দিয়েছে মোর বাপজান। রাগে হোক লজ্জায় হোক বিয়েতে কাউকে দাওয়াত দেয়নি। এর পিছনে মূল কারণ আমি সবার চেয়ে স্মার্ট ছিলাম বন্ধুদের মধ্যে, একটু পার্ট নিয়ে চলতাম, মেয়েদের মোটেও পাত্তা দিতাম না। সবাই প্রেম করতো বাট আমি করতাম না। সব বন্ধুরা যখন প্রেম করতো আমাকে করতে বলতো, না করাতে টিটকারি করতো। তখন আমি সবাইকে বলতাম প্রেম তো আমি করব, বাট বিয়ের পরে। সবার চেয়ে সুন্দরী বউ হবে আমার, বিয়ের পর চুটিয়ে প্রেম করবো বউয়ের সাথে। আর কপাল দেখেন, প্রেম তো দূরে থাক, প্রেমের পটাও করতে পারছি না। আর সবার চেয়ে বোকা বউ আমার, যে কিনা সবার চেয়ে স্মার্ট ছিলাম। যদিও বউ আমার সবার বউয়ের চেয়ে সুন্দরী, ওরা পচাবে আমাকে, তাই বিয়ের কথাটা গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু জানালো কে? ভাবতে ভাবতেই দাজ্জালের আগমন, মোর পিতা এসেই জানালো তোমার বন্ধুদের সবাইকে ইনভাইট করেছো, ওরা আসতেছে, তুমি ওদের রিসিভ করে তোমার নিয়ে যাবে, বৌমার সাথে পরিচয় করিয়ে দিবে। আমিও লক্ষ্মী ছেলের মতো মাথা নেড়ে হুম বললাম, আর মনে মনে ভাবলাম দাজ্জালের ঘরে দাজ্জাল, তুই যদি আমার পিতা না হতি তো তোরে আজ। এমনিতেই এমন মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার গাটা কেটে দিয়েছে, এখন আমার বন্ধুদের ডেকে এনে সে কাটা ঘায়ে নুনের ছিটা দিবে। বন্ধু হারামিদের আগমন, ভেবেছিলাম শুধু লজ্জার কথা, কিন্তু ক্যালানির কথা তো ভুলেই গেছিলাম। গেস্ট রুমে এক ধাপ প্যাডানি দিল, সবাই মিলে কোনো তাদের না জানিয়ে বিয়ে করেছি আর এক ধাপ নাকি রুমে গিয়ে দিবে। আমি ওদের গেস্ট রুমে বসেই তনিমার কাছে গিয়ে বললাম, তনিমা তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার বন্ধুরা এসেছে, প্লিজ ওদের সামনে আমার মান ইজ্জত নষ্ট করো না, আর যত পারো কম কথা বলবে, আর বিড়ালের কথাটা তো বলবেই না। তনিমা লক্ষ্মী বউর মতো হুম বলল। ভাবি ছিল, ভাবিও বোঝালো যাতে কোনো পাগলামি না করে। বন্ধুদের সবাই রুমে নিয়ে আসলাম, সবাই সেই হা করে তাকিয়ে আছে। কারণটা হচ্ছে আমার বউয়ের অপূর্ব রূপ, ওদের চোখকে হয়তো বিশ্বাস করতে পারছে না।
সত্যি বলতে তনিমার মতো সুন্দরী মেয়ে আমি অন্য কোথাও দেখিনি, ওরাও দেখেনি, তাই ভাবে হা করে আছে। হাই, তোমাদের মুখে মশা যাবে তো, এবার তো মুখটা বন্ধ করো। ভাবির এমন লজ্জাজনক কথা শুনে সবাই লজ্জার সাথে সাথে স্বাভাবিক হলো। ভাবি চলে গেলেন মুচকি হাসতে হাসতে হালকা কিছু খাবার আনার জন্য। এদিকে বন্ধুরা সবাই আমাকে ঝাপটিয়ে ধরে, কেলাইতেছে যে যার মতন। ওদের কথা, হালা হারামি এমন সুন্দরী বউকে আমরা নিয়ে যাব বলে কি আমাদের দাওয়াত দেসনি? তোর বউকে তো আজ নিয়েই যাব। আমিও মাথা নেড়ে বললাম, যা নিয়ে যা, হো হতবে, মজা বুঝবি পরে। আরে দোস্ত, সত্যি তুই যেমন বলেছিলি তেমনি সবার চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করে দেখালি। যদিও দেখতে চাস নাই, যাই হোক, যতটা রাগ ছিল তা ভাবিকে দেখে সব পানি হয়ে গেল। সত্যি তুই লাকি। মুন্না ভাই, তোমার রাগ পানি হলেও আমার রাগ হয় না। আগে পেট ভরে খাবো, তারপর রাগ কমবে। আরে তোরা বাদ দি দোস্ত, সত্যি করে বল না, বাসর রাতে বিড়াল কেমন মারলি? এই যা, কাম সারছে। বাসরাতে বিড়াল মারার কথা শুনেই তনিমা বিছানা থেকে লাফ দিয়ে উঠে